বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকে বহুদিন পর হক ভয়েসে আপনাদের সাথে একত্রিত হয়েছি দুটো কথা বলার জন্য। আপনারা আমাকে আজকে নতুন এই অনুষ্ঠানে দেখছেন না। ফ্যাসিস্ট সরকারের শুরু থেকে দীর্ঘ 15-16 বছর আমি বাংলাদেশে অবস্থান করে জিহাদের অংশ হিসেবে আমি যুদ্ধ চালিয়েছি, বিপ্লব চালিয়েছি একজন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে। আমি সারেন্ডার করিনি ভারতের দালাল হিসেবে, এজেন্ট হিসেবে এদেশে তাদের দায়িত্ব পালন করেছে ফ্যাসিস্ট হাসিনা সরকার। আমি প্রতিদিন প্রতি মুহূর্তে যুদ্ধরত ছিলাম। মৃত্যুর ভয় ছিল, হত্যা করার পরিকল্পনা ছিল এবং গুম করারও অনেক পরিকল্পনা হয়েছিল, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রক্ষা করেছেন। কারো কাছে মাথা নোয়াইনি। যুদ্ধ করেছি এজন্য প্রিয় মাতৃভূমি স্বাধীন দেশটিকে। আমরা স্বাধীনতা হারিয়েছিলাম সেই 1/11-এর পর। সেই স্বাধীনতা পুনরুদ্ধার করার জন্য ফ্যাসিস্ট হাসিনার অবসান খুবই প্রয়োজন ছিল এবং শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ করেছি, মিছিল বের করেছি। 2রা আগস্ট আপনারা জানেন, সর্বপ্রথম ক্যান্টনমেন্ট থেকে 3 বাহিনীর অফিসারদের, অবসরপ্রাপ্ত অফিসারদের পক্ষ থেকে আমরা ঘোষণাও দিয়েছিলাম। সবচেয়ে বড় অর্জন ছিল ফ্যাসিস্ট হাসিনা এই দেশ থেকে পালিয়ে গেছে। এদেশের প্রধান বিচারপতি পালিয়েছে, প্রধান মসজিদের ইমাম পালিয়েছে, তাদের দোসর অনেকেই পালিয়েছে, কিন্তু লক্ষ লক্ষ দোসর তারা এই দেশে রেখে গিয়েছে। আজকে তাই সাবজেক্টটা হলো বসন্তের কোকিলদের কলরব। এই বসন্তের কোকিলরা, যাদেরকে 5 আগস্টের আগে পূর্বে দেখা যায়নি কখনো, ফ্যাসিস্ট সরকারের দালাল, বিশেষ করে কিছু অবসরপ্রাপ্ত কিংবা সুবিধাভোগী সামরিক অফিসাররা, যারা সামরিক জীবনে কোনো ধরনের ভালো অবদান রাখতে পারেননি, যারা এদেশকে ধ্বংস করার জন্য ভারতের হয়ে কাজ করেছে, 5 আগস্টের আগে একটি শব্দ উচ্চারণ করেনি। তারা নানান অজুহাতে আবির্ভাব ঘটে 5 আগস্টের পর। কেন আবির্ভাব ঘটে? তারা সেই ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর হয়ে এই শান্তির দেশকে অশান্তময় করে বাংলাদেশকে আবারও তাবেদার রাষ্ট্র হিসেবে পরিণত করার জন্য তারা রাত দিন কাজ করে যাচ্ছে। প্রিয় সুধী মণ্ডলী, দুঃখজনক হলে সত্য, ফ্যাসিস্ট হাসিনা মুক্ত হওয়ার পরে সর্বপ্রথম বাংলাদেশের সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের একমাত্র সংগঠন রাওয়া একটি সুষ্ঠু সুন্দরভাবে আন্তর্জাতিক মানের একটি নির্বাচন উপহার দেয় এবং সেই নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেওয়ার পর, যখন দিয়েছিলাম তখন একজন মাত্র প্রার্থী ছিল। পরবর্তীতে আমাকে রুখে দাঁড়ানোর জন্য, যাতে আমি পাশ করতে না পারি, নির্বাচিত না হয়, ফ্যাসিস্টের দোসররা এক এক করে আরো অনেককে সেখানে দাঁড় করিয়েছিল, শুধু আমাকে প্রতিহত করার জন্য। এ কথা নিশ্চিত করে আমি বলতে পারি, প্রচুর অর্থ তারা ব্যয় করেছে যাতে আমাকে সেই নির্বাচন থেকে বেরিয়ে আসতে যাতে না পারি। কিন্তু মহান আল্লাহর পরিকল্পনাকে তো কেউ আর দমন করতে পারে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের মাধ্যমে সকল প্রতিবন্ধকতাকে অপসারণ করে আমাকে নির্বাচিত করেছে এই দেশের সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত অসংখ্য সদস্যরা। আমি সেদিন থেকেই কাজ শুরু করেছি
প্রিয় সুধী মণ্ডলী, রাওয়া এমন একটা অর্গানাইজেশন যেটা 3 বাহিনীর সদর দপ্তরের সাথে সুসম্পর্ক রেখে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনী তথা দেশের সকল কল্যাণমূলক কাজ করার একমাত্র প্রতিষ্ঠান। 3 বাহিনী প্রধান কিংবা 3 বাহিনী ছাড়া এই রাওয়ার কার্যক্রম করা, পরিচালনা করা একেবারেই অসম্ভব। এবং 3 বাহিনীতে যারা প্রধান আছেন তারা, সেনাবাহিনী প্রধান হলেন রাওয়ার সর্বপ্রধান, আমরা তাকে বলি, তিনি হলেন আমাদের প্রধান অভিভাবক। একই সাথে বাকি 2 বাহিনীর প্রধানরাও আমাদের অভিভাবক হিসাবে কাজ করেন। কেন, অবসরপ্রাপ্ত সামরিক অফিসারদের সুযোগ সুবিধা তো তারাই নিশ্চিত করবেন। রাওয়ার তো নিজস্ব কোনো মেকানিজম নেই এই সুযোগ সুবিধাগুলোকে নিশ্চিত করা। চিফ প্যাট্রন হিসেবে সেনাবাহিনী প্রধানের সাথে আমাদের যোগাযোগ রাখার জন্য আমি আপ্রাণ চেষ্টা শুরু করি। একই সাথে অন্য 2 বাহিনী, নৌ এবং বিমান বাহিনী প্রধানের সাথেও ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে অদ্যাবধি অনেকগুলো কাজ একের পর এক করে যাচ্ছি। একটা সামরিক বাহিনীর জন্য, একই সাথে দেশের জন্য। আপনারা হয়তো যারা অবগত নন, প্রতিনিয়ত এই পদে থেকে কিন্তু আমরা কোনো সুবিধা ভোগ করি না। কোনো 1 পয়সার সুবিধা আমাদের নেই। সেখানে নিজের পকেট থেকে যেতে হয়, খরচ করে আসতে হয়, খাওয়া দাওয়া করতে হয়, শুধু একটা সম্মান মাত্র। এটা কোনো সাংবিধানিক পদ নয়, এটা কোনো বেনিফিট পাওয়ার জন্য কোনো পদ নয়। নিরন্তর পরিশ্রম যখন করছি এবং আমি যখন নির্বাচিত হওয়ার পরে যখন বাহিনী প্রধানদের সাথে সুসম্পর্ক রেখে দেশের জন্য কাজ করে যাচ্ছি, সে সময়ে সেই ফ্যাসিস্টের দোসররা, বসন্তের টুকিলরা যে ধরনের উচ্ছৃঙ্খল কিছু অফিসার দেশে এবং বিদেশে বসে নিরন্তর ষড়যন্ত্র করে যাচ্ছে রাওয়ার বিরুদ্ধে, দেশের সামরিক বাহিনীর বিরুদ্ধে এবং দেশের সরকারের বিরুদ্ধে। তারা নানান অজুহাতে, নানান সংগঠনের নামে, ট্রেড ইউনিয়নের মতো তারা কাজ করে যাচ্ছে এবং তারই সাথে যোগ দিয়েছে ভারতের সকল এজেন্সিগুলো এবং ফ্যাসিস্ট সরকারের সকল দোসররা। তারা সুযোগ বুঝে তারা কি করছে, দেশে একটা অশান্তি সৃষ্টি করছে সামরিক বাহিনীকে জনগণের মুখোমুখি করার জন্য। এবং তারা এমন একটা ক্লাউড তৈরি করছে যাতে বোঝা যায়, তারা বোঝাতে চাচ্ছে বাংলাদেশের যত অনিষ্টর মূলে হলো সামরিক বাহিনী অথবা সেনাবাহিনী এবং সেনাপ্রধান সহ সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত খুব ভালো মানের অনেক সেনাপ্রধানকেও তারা যা ইচ্ছা তা বলে গালাগালি করছে। আপনারা মনে রাখবেন, আমরা যারা যুদ্ধ করেছি তারা মুখ খুলিনি, আমাদেরকে দালাল বলে আখ্যায়িত করা হচ্ছে। আমাকে নাকি সেনাপ্রধান রাওয়ার চেয়ারম্যান করেছেন। ওই সকল দুষ্কৃতিকারী অফিসারদের কথা আপনারা বিশ্বাস করবেন না। পত্রিকায় এসছে, সমস্ত মিডিয়ায় এসছে নির্বাচন কিভাবে হয়েছে। রাওয়ার মতো জায়গায় সেটা কখনো সম্ভব নয়, কিন্তু তারা বলছে আমি নাকি তার দালাল, সেনাপ্রধানের দালাল। এই বয়সে এসে সারা জীবনের ইমান আমান নষ্ট করে মহান আল্লাহর কাছে কি জবাব দেব দালালি করে? মৃত্যুর সময় হয়েছে। আমি তো শৈশব থেকে অদ্যাবধি পর্যন্ত একটা টাকা আমার জীবনে হারামের উপার্জন নেই। হারামের কোনো কাজ করি নাই, নিষিদ্ধ কোনো কাজ করি নাই। এই বয়সে এসে কিসের জন্য আমি, বিগত সরকার আমাকে আধা ঘন্টার নোটিশে আমাকে সেনানিবাস থেকে, আমার মতো তো আমাকে নয়, অসংখ্য অফিসারকে সত্য কথা বলার জন্য তাদেরকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু এক কুলাঙ্গার অফিসার, যার লেফটেন্যান্ট কর্নেল হওয়ার যোগ্যতা ছিল না, সেই কুলাঙ্গার অফিসার নানা ধরনের বিশাল অঙ্কের টাকা খেয়ে ভারতের কাছ থেকে কিংবা তাদের দালালদের কাছ থেকে নানা কুৎসারটনা করছে। আপনাদেরকে দৃঢ়তার সাথে শতভাগ নিশ্চয়তা দিয়ে আমি কথা বলতে চাই। আপনারা কর্নেল হককে যেমন দেখেছেন বিগত 15 বছরে, তার থেকে এক চুল আমি নড়ে আসিনি। একজন সেনাপ্রধান যিনি বহাল তবিয়তে আছেন, তার বিরোধিতা করার জন্য, তার সমালোচনা করার জন্য আমি সেখানে বসে নেই। আমার দায়িত্ব হলো সমাজের, মিলিটারি সমাজের আপনার ওয়েলফেয়ার গুলো, কল্যাণ গুলো নিশ্চিত করা। প্রতিদিন আমি শত শত অফিসারের সাথে সাক্ষাৎ হচ্ছে,
তাদের কল্যাণের জন্য কাজ করছি এবং সেনাপ্রধান প্রত্যেকটা যুক্তিসঙ্গত আমাদের দাবিগুলো তিনি মেনে নিচ্ছেন। যারা ডেপ্রাইভড অফিসার তাদেরকে নিয়ে আমি শুরু থেকেই ভোটের আগে থেকে কাজ করছিলাম। আমি সেনাপ্রধানকে, তিন বাহিনী প্রধানকে কনভিন্স করে সেই ডেপ্রাইভড অফিসারদের জন্য তাদের বোর্ডের ব্যবস্থা হয়েছে। সেখানে বোর্ডের চূড়ান্ত রিপোর্টও হয়ে গেছে খুব সম্ভবত, যা কিছুদিনের মধ্যে পাবলিশ হবে। সেখানেই শুধু শেষ নয়, আমরা স্বাধীনতার যুদ্ধের বীর যারা যোদ্ধা ছিলেন তাদেরকে নিয়ে আলোচনা শুরু করেছে রাওয়াতে। আমাদের অনুরোধে অনেক নাম পরিবর্তন করা হয়েছে। আমাদের অনুরোধে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত করার জন্য স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে এবং সেই স্বাধীন তদন্ত কমিশনে অত্যন্ত সুযোগ্য একজন বীর সিপাহসালার নির্ভরযোগ্য এক জেনারেলকে বসানো হয়েছে চেয়ারম্যান হিসাবে। আপনারা সবাই তাকে জানেন, বীর মুক্তিযোদ্ধা জেনারেল ALM ফজলুর রহমান। আমরা রাওয়ার পক্ষ থেকে তাদের সাথে ভিকটিম পরিবারদের একটা যোগাযোগ স্থাপন করে দিই। সেই অনুষ্ঠানও আপনারা দেখেছেন। আমরা প্রতিনিয়ত কাজ করছি, সরকারের দালাল হিসেবে নয়, সরকারের এজেন্সি হিসেবে নয়, নির্বাচিত কমিটির সদস্য হিসেবে। এতে করে সরকারের সাথে কিংবা সামরিক বাহিনীর বিভিন্ন সংস্থার সাথে আমাদের যোগাযোগ রাখা আবশ্যকীয় বলে আমরা সেটাও রক্ষা করছি। কিন্তু সেটাকে এই দালাল অফিসাররা নানা ধরনের মিথ্যা অপবাদ, ভারতের টাকাকে নিম্ন শ্রেণীর, তাদের কোনো আত্মসম্মান বলতে কিছু নেই। আজকে এই রোজার দিনে আমি বলতে বাধ্য হচ্ছে এই রোজার দিনে তারা জেনারেল আইকেবিকে নিয়ে, ইকবাল করিম ভুঁইয়াকে নিয়ে, বর্তমান সেনাপ্রধানকে নিয়ে, বিভিন্ন সেনাপ্রধানকে নিয়ে নানা ধরনের অবান্তর মন্তব্য করছে। আমাকে নিয়ে সম্পূর্ণ মিথ্যা রটনা করছে। একজন মেজর হওয়ার যোগ্য ছিল না, যে গুম খুনের সাথে জড়িত ছিল এবং প্রাক্তন প্রধানমন্ত্রী আমাদের সবার প্রিয় দেশনেত্রী খালেদা জিয়ার কে বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য যে মূল ভূমিকা পালন করেছে তার পদোন্নতির জন্য সেই অফিসার তার প্রাইভেট রুমে মদের বোতল রেখেছিল, পর্ণ রেখেছিল এবং সেটার কারণে সে পদোন্নতিও পায় লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্কে। আমি অত্যন্ত জুনিয়র, আমার অনেক জুনিয়র, আমার থেকে আপনার 8 বছরের জুনিয়র, সে তার সমালোচনা করার জন্য মেয়েকে আসে নাই। সেই কুপমণ্ডক অফিসার প্রতিনিয়ত এমন একটা ভাব দেখাচ্ছে সে বিশ্বের শ্রেষ্ঠ একজন সামরিক বুদ্ধিজীবী, অথচ সে 5-8টা গোলাম ছিল হাসিনার, 5-8টা গোলাম ছিল তারেক সিদ্দিকীর। সে তার যখন চাকরির আর ভবিষ্যৎ নেই এবং গুণ খুমে হাসিনের গুণের সাথে সে জড়িত ছিল টুয়াইস হিসাবে। এসিও আপনাদেরকে বলছে আর্মি সিকিউরিটি ইউনিটের, সে মেজর জাহিদকে বস্তাবন্দি করে হত্যা করেছে, আর অসংখ্য গুম খুনের সাথে জড়িত। আর এই মিথ্যুক অফিসার প্রতিনিয়ত সামরিক বাহিনীর বিরুদ্ধে কুৎসা রটনা করছে। আপনাদেরকে আমি সহ্য করতে না পারি, অবশেষে আমি আজকে এসেছি আপনাদের সামনে। প্রিয় দর্শক শ্রোতা, শয়তানকে বিশ্বাস করবেন না কখনো। আমি শয়তান হয়ে যাইনি, আমার পরকাল আছে, আমি আখেরাত হারাতে চাই না। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার মাথা নত করি, কারো কাছে নয়, পৃথিবীর কারো কাছে নয়। আমার মৃত্যু হয়ে যাবে, তারপর আমি কারো কাছে মাথা নত করবো না। আমি শুধু অধিকার আদায় করছি একটা স্বাধীন দেশে, মুক্ত দেশে, সুষ্ঠু সুন্দর পন্থায়, বিদ্রোহ করে, ঝগড়া করে কিংবা নিজেকে খুব বড়াই করে কারো কাছে কিছু আদায় করা যায় না। এই দেশ, এটা বাস্তবতা। সে সময়ের সেনাপ্রধান, এই বর্তমান সেনাপ্রধান যদি রুখে না দাঁড়াতেন, জনগণের পক্ষে না আসতেন, তাহলে এত সহজেই বিপ্লব সাধিত হতো না, আর অসংখ্য প্রাণ হতো যেত এবং একসময় হয়তো ইন্ডিয়া দেশ দখল করতে হবে। সেটাই তারা চাচ্ছিল। তার সাথে তার বিরুদ্ধে যে ধরনের কুটনামি এবং যে ধরনের মিথ্যাচার রচনা করছে সেই একটা দুষ্কৃতিকারী অফিসার, সেই অফিসার এমন ভাবে বাদ দেখাচ্ছে সেনাপ্রধানকে এই মুহূর্তে বসানো যেতে হবে, সেনাপ্রধানকে বাদ দিতে হবে। সে কি চায় বর্তমান সেনাপ্রধানকে বাদ দিয়ে ভারত থেকে কোনো জেনারেল এসে এনে কি সেনাপ্রধান করানোর জন্য? প্রিয় সুধী মণ্ডলী, আমি কথাগুলো বলছি অনেক দুঃখ, কষ্ট, ক্ষোভ নিয়ে। যারা এই দেশের বিরুদ্ধে কাজ করেছে 5ই আগস্টের আগে, তারা নতুন রূপে আবার আবির্ভূত হয়েছে।
বসন্তের কুকিল হিসাবে তারা বড় বড় বক্তৃতা বিবৃতি বিভিন্ন সংগঠন করে নানা দাবি দাওয়া আদায় করতে চাচ্ছে ট্রেড ইউনিয়নের মতো সামরিক বাহিনীর জন্য। তারা সংস্কার চাচ্ছে সামরিক বাহিনী। সামরিক বাহিনীর সংস্কার কি এভাবে হয়? সামরিক বাহিনী সারা বিশ্বে একই অর্গানোগ্রামে চলে। আমাদের যে সংস্কার আনতে হবে রাজনীতিতে, দেশের রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে, যাতে করে কোন রাজনৈতিক সরকার সামরিক বাহিনীকে প্রভাবিত না করে। পদোন্নতির জন্য যাতে সেই রাজনৈতিক সরকার দায়িত্বে না থাকে, সেনাপ্রধান নিয়োগের ক্ষেত্রে যাতে রাজনৈতিক সরকারের কোনো ভূমিকা না থাকে, সেই সংস্কারগুলো আনতে হবে। সেই সংস্কার তো এখনই আনার সময় রাওয়ার মাধ্যমে, কিন্তু তা না করে তারা নিজেদেরকে নেতা বানানোর জন্য বড় বড় অনুষ্ঠান করছে এবং তাদের সাথে যারা আর্মির সম্পর্কে, সামরিক বাহিনীর মেকানিজম সম্পর্কে কোনো কিছুই জানে না, তাদেরকে নিয়ে বক্তৃতা বিবৃতি দেওয়াচ্ছে। দুঃখজনক, তারা এই জনগণের মুখোমুখি করে সেনাবাহিনীর, সামরিক বাহিনীর এমন সব দুর্নাম করছে, একসময় এই পরিস্থিতির সৃষ্টি হবে যে সামরিক বাহিনীতে কোনো ভালো লোকেরা জয়েন করতে চাইবে না, এবং সেটাই ইন্ডিয়ার সফলতা। সামরিক বাহিনীকে যদি দুর্বল করা যায়, অকার্যকর করা যায়, আর দেশের ইসলামী মূল্যবোধকে যদি ধ্বংস করা যায়, তাহলেই যথেষ্ট তাদের জন্য, ইন্ডিয়ার জন্য এই দেশকে আবার সেই হাসিনার ফ্যাসিস্ট বানানো। আপনাদেরকে আমি আমার ইমানের সাক্ষী, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মনে রাখবেন কর্নেল হককে যেভাবে দেখেছেন, মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই দেখে যাবেন। আমি আখিরাতকে হারাতে চাই না, আমি আল্লাহকে ভয় করি। দুনিয়াবি কিছু চাওয়া পাওয়ার আমার নেই। আমাকে লেফটেন্যান্ট জেনারেল বানালেও আমি যা হারিয়েছি তা পাবো না কখনো। দীর্ঘ 15 বছর আমার সাথে কেউ কথা বলতো না সামরিক বাহিনীর। দীর্ঘ 15 বছরে কোনো অনুষ্ঠানে আমি দাওয়াত পাইনি। দীর্ঘ 15 বছর অসংখ্যবার আমাকে গুম খুন করার পরিকল্পনা থেকে আল্লাহ রেহাই করেছেন। আর আমি নত করবো কারো মাথা এই শেষ বয়সে এসে? প্রিয় সুধী মণ্ডলী, আমাকে ভুল বুঝবেন না, আমি আপনাদেরই একজন, যারা দেশপ্রেমিক তাদেরই একজন। এখনো বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন জায়গায় আমি কথা বলে যাচ্ছি, কিন্তু রাওয়ার দায়িত্ব এত বেশিভাবে পালন করছি, সকাল থেকে রাত পর্যন্ত আমি আমার চ্যানেল পর্যন্ত একটা কথা বলতে পারিনি। তাই এই বসন্তের কুকিলদের থেকে আপনারা নিজেরা সাবধানে থাকবেন। না হলে মনে রাখবেন, এই পরিস্থিতিতে যদি এইভাবে যদি ডক্টর ইউনূসের সরকারকে দুর্বল করা হয়, সামরিক বাহিনীর প্রতি মানুষের আস্থা নষ্ট করা হয়, সিভিল মিলিটারি রিলেশনশিপে যদি গন্ডগোল সৃষ্টি করতে পারে, আপনারা মনে রাখবেন দেশ ধ্বংস হয়ে যাবে। সে আবার পরাধীনতা কবলে পড়বে। পুরো পরিস্থিতির জন্য যারা দায়ী দেশে, সেই আমলাদের বিরুদ্ধে কেউ কথা বলছে না, সেই মন্ত্রীদের বিরুদ্ধে কথা বলছে না, সেই ফ্যাসিস্টদের বিরুদ্ধে কেউ কথা বলছে না, সেই মেকানিজমের সাথে যারা জড়িত ছিল দেশের পুরো ব্যবস্থাকে ধ্বংস করার জন্য, তাদের বিরুদ্ধে কথা বলছে না, বিচারপতিদের বিরুদ্ধে কথা বলছে না। তাদের একমাত্র টার্গেট সামরিক বাহিনী, সেনাবাহিনী। অথচ সেনাবাহিনীর মূল অংশ কখনো নিজেদেরকে দুর্নীতিতে নিমজ্জিত করতে পারে না। সেই ধরনের সুযোগও তাদের নাই। যারা করেছে তারা সব সেনাবাহিনীর বাইরে অর্গানাইজেশন। যারা ছিল হাসিনা পাচানা গোলাম, সেটা রাষ্ট্রীয় ব্যবস্থার কারণে হাসিনার পাচানার গোলাম হয়েছে তারা, এবং নিজেদের মূল্যবোধ নাই বলে তারা গোলাম হয়েছে। তারা ছিল ডিজিএফআই, তারা ছিল এসএসএফ, তারা ছিল র্যাব, তারা ছিল বিডিআর, তারা ছিল এনএসআই এবং অন্যান্য সংস্থাগুলো, তারা যারা সরাসরি ফ্যাসিস্ট হাসিনার সাথে সরাসরি যুক্ত ছিল। সেনা প্রধানের সাথে যাদের কোনো সুসম্পর্ক ছিল না কিংবা সম্পর্ক রাখার প্রয়োজন ছিল না, সেভাবেই তারেক সিদ্দিকী মেকানিজম তৈরি করেছে। হ্যাঁ, সেনা প্রধানদের মধ্যেও দু একজন তাদেরকে নতজানু করে দিয়েছে ফ্যাসিস্টের কাছে, সেটাও ঠিক। কিন্তু তাই বলে তো সেনাবাহিনী পৌঁছে যায়নি। এই সেনাবাহিনী হলো স্বাধীনতার সার্বভৌমত্বের রক্ষা কবচ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমরা সেই স্বাধীনতার সার্বভৌমত্বকে দৃঢ়ভাবে ধারণ করব ইনশাআল্লাহ। আর আমার এই চ্যানেলটাকে যাতে রিচ করতে না পারি মানুষের কাছে, সকল ধরনের পন্থা অবলম্বন করেছে ফ্যাসিস্টরা। ইন্ডিয়া র করেছে, এই দেশীয় দোসররা করেছে। যেখানে আমার লক্ষ লক্ষ দর্শক ছিল, সেখানে তারা এমন মেকানিজম, আপনারা জানেন যে কি জানি বলে, সেটা বুঝি না, জানি না, সেটাকে বন্ধ করে দিয়ে যাতে আপনাদের কাছে ব্যাপকভাবে এটা প্রচারিত না হয়। তাই আপনাদের সহযোগিতা চাচ্ছি, আপনারা এই অনুষ্ঠান শেয়ার করবেন। এখন থেকে আমি নিয়মিতভাবে আপনাদের সাথে কথা বলবো এবং আমাদের দেশের যারা দেশপ্রেমিক তাদেরকে আবারও নিয়ে আসবো এই চ্যানেলে এক এক করে। আমার যে কোনো ভুল ভ্রান্তির জন্য আমি মহান আল্লাহর কাছে ক্ষমা চাই। আমি আস্তাগফিরুল্লাহ পড়ি দিনে অসংখ্যবার।
আমার দ্বারা যাতে কোনো মিথ্যা রটনা, মিথ্যা কুৎসা রটনা না হয়, আমার দ্বারা যাতে কারোর কোনো ক্ষতি না হয়, আমার পরম শত্রুকে আমি ক্ষতি কামনা করি না। আমি ইচ্ছা করলে ওই অফিসারের নামও নিতে পারতাম, প্রত্যেকের নাম নিয়ে কথা বলতে পারতাম, কিন্তু আমার রুচিতে সেটা বাঁধে না। আমার বংশ পরম্পরায় এই রুচিবোধ আছে অন্তত, ইনশাআল্লাহ। আমি সামরিক বাহিনীর সুপ্রশিক্ষিত একজন রেজিমেন্টেড অফিসার। একজন রেজিমেন্টেড অফিসার কখনো নিজ পরিবারের বিরুদ্ধে কথা বলতে পারে না। আমি কখনো বিগত 15-16 বছরে আপনারা বলতে পারবেন না আমার সামরিক বাহিনীর বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করেছি, কখনো করিনি। কারণ আমি জানি আমার সামরিক বাহিনীর মূল অংশ এখনো পুত পবিত্র আছে। ফেসিস্ট সরকার অনেক চেষ্টা করেছে, তাদের দোসরদেরকে অনেকেরই প্রবেশ করিয়েছে, কিন্তু তারা সামরিক বাহিনীর ভিতরে কোনো সুবিধা করতে পারেনি। অনেকে প্রমোশন পেয়েছে নানান অপকর্ম করে, কিন্তু সেটা সেনাপ্রধানের দু একজনের বাদে অন্যান্য সেনাপ্রধানরা অনুমোদন করেননি। সরাসরি হাসিনা সেগুলো অনুমোদন করেছে লাইনের বাইরে গিয়ে। তা আপনার সংস্কার করতে হলে তো ঠিক সরকারের মাধ্যমে সামরিক বাহিনীর সাথে সংযুক্ত থেকে করতে হবে। আপনি তো রাস্তাঘাটে আন্দোলন করে সামরিক বাহিনীর পরিবর্তন আনতে পারবেন না, এটা তো ট্রেড ইউনিয়ন নয়। তাই পরিশেষে আর দীর্ঘ না করে আবার হয়তো আপনাদের সাথে সহসাই কথা বলবো। এই বসন্তের কুকিলদেরকে আপনারা বিশ্বাস করবেন না। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমার কথা বিশ্বাস করুন এবং আমাকে আমার উপর সে আস্থা রাখুন, যাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের শেষ প্রান্ত পর্যন্ত আমি ইমানের পথে থাকতে পারি, আল্লাহর পথে থাকতে পারি। আল্লাহ তাআলা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই শক্তি, সাহস, যোগ্যতা দান করুন। আপনাদের কাছে দোয়া কামনা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।